আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ। সবাইকে আজকে ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা পাঠ করব অ্যান্থনি মার্কেন হাসের লেখা বই বাংলাদেশ রক্তের ঋণ বা বাংলাদেশ লিগ্যাসি অফ ব্লাড বইয়ের 11তম অধ্যায়। অধ্যায়টি মেজর প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কিত। ইতিপূর্বে 10টি অধ্যায় শেষ করেছি। সেখানে আমরা দেখেছি শেখ মুজিবের মৃত্যু, জাতীয় চার নেতার মৃত্যু, তারপর হচ্ছে খন্দকার মোস্তাকের উত্থান, খন্দকার মোস্তাকের পতন, তারপরে বিচারপতি আবু সাইদ চৌধুরী এর আবার প্রেসিডেন্ট হওয়া, জিয়াউর রহমানের বন্দি দশা এবং বন্দি দশা চাকরিচ্যুতির একটা সম্ভাবনা, তারপরে আবার চাকরি ফেরত পাওয়া, জিয়াউর রহমানের আবার উত্থান, নানা কিছু দেখলাম। আজকে জিয়াউর রহমান সম্পর্কিত একটা অধ্যায় এই অধ্যায়টা সরাসরি অধ্যায়ে চলে যাচ্ছি। সবাই পাশে সাথে থাকুন। 11 অধ্যায়, জিয়া একটি নাম, একটি কিংবদন্তি। প্রথমে জিয়াউর রহমানের একটা কোটেশন: আমি ক্ষমতা দখল করিনি, আমাকে ক্ষমতায় বসানো হয়েছিল। জেনারেল জিয়াউর রহমান তিনি এমন একজন মানুষ ছিলেন যিনি তার এক হাতে হত্যা, অন্য হাতে আহার করতে পারতেন। চট্টগ্রামে মুক্তিযুদ্ধ চলাকালীন জিয়ার এক সহকর্মী এই মন্তব্য করেছিলেন। মুক্তিযুদ্ধের সময়কার কথা বলা হয়েছে যে তিনি এক হাতে শত্রুকে গুলি করে মারতে পারতেন, আর এক হাতে খাবার খেতে পারতেন। অর্থাৎ পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে তার এরকম একটা পদক্ষেপ ছিল। 1971 সাল 26 মার্চের ভোরবেলা রেডিওর কিছু স্ক্রিপ্ট লেখক, শিল্পী, প্রযোজক ও একজন কুশলীর একটি ছোট দল বাংলাদেশের জন্য কিছু একটা করার মহৎ উদ্দেশ্য নিয়ে সম্মিলিত হয়। এই ধরনের লোকদের জন্য এটি একটি অভিনব ও সাহসী পদক্ষেপ। বইটি এর মাত্র কয়েক ঘন্টা আগেই শুধু চট্টগ্রাম ক্যান্টনমেন্টে পাকিস্তানি হানাদার বাহিনী এক রক্তাক্ত হত্যা লীলায় 1,000 নিরস্ত্র করা বাঙালি সৈন্যকে খুন করে। শুধুমাত্র 10 জনের এই ক্ষুদ্র দল এই খবরে কিছুটা শঙ্কিত হলেও তারা তাদের উদ্দেশ্যে অটল। প্রথমেই তারা চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে রেডিও পাকিস্তানের খবর প্রচার বন্ধ করে দেয়। পরে তারা চট্টগ্রাম শহর থেকে কিছু দূরে কালুরঘাট থেকে স্বাধীন বাংলা বিপ্লবী কেন্দ্র স্থাপন করে পাকিস্তানিদের বিরুদ্ধে বাংলাদেশের অস্তিত্ব ঘোষণা করে। দুদিন পরেও অবশ্য বিপ্লবী শব্দটি পরিহার করে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র নামে প্রচার চালিয়ে যেতে থাকে। বেতার কেন্দ্রের সুষ্ঠু প্রচার কার্যের জন্য এই ক্ষুদ্র দলের একজন নেতা বেলাল মোহাম্মদ তদানীন্তন পূর্ব পাকিস্তান রাইফেলস এর ক্যাপ্টেন, পরে মেজর রফিকুল ইসলামের কাছে নিরাপত্তা চায়। ক্যাপ্টেন রফিকুল ইসলাম তখন শহরের মধ্যস্থিত রেলওয়ের পাহাড় থেকে পাকিস্তানিদের সঙ্গে লড়ছেন। তিনি কথা দিলেও সম্ভবত তার অন্যত্র ব্যস্ততার জন্য কথা রাখতে পারেননি। পরদিন বেলাল ও তার বন্ধুরা জানতে পায় যে চট্টগ্রামের 16 মাইল দূরে পটিয়াতে 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সৈন্যরা অবস্থান নিয়েছে। ওরা পাকিস্তানি সরবরাহ জাহাজ সোয়াত থেকে অস্ত্র ও গোলাবারুদ খালাসের আদেশের উপর বিদ্রোহ ঘোষণা করেছিল। বেলাল মোহাম্মদ জানায়, আমরা বগুড়ার জনৈক মাহমুদ হোসেনের টয়োটা গাড়ি করে পটিয়া গিয়ে আমরা বেশ কিছু সশস্ত্র সৈন্য দেখতে পাই। তাদের অধিপতির কথা জিজ্ঞেস করলে তারা জানায় যে তাদের অধিপতির নাম মেজর জিয়া। ওই সময় পর্যন্ত আমরা তার নামও শুনতে পাইনি। তাকে প্রস্তাব করার করায় তিনি সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলেন এবং বিকাল 4:30 নাগাদ আমরা 3 ট্রাক সৈন্য নিয়ে কালুর ঘাটে ফিরে এলাম। মেজর জিয়া তার জিপে এবং আমরা সাদা টয়োটা গাড়িতে চলে এলাম। বেলাল ও তার বন্ধুরা জিয়ার আত্মবিশ্বাস দেখে অভিভূত হয়েছিলেন। বাংলা রাস্তায় বাঙালিদের সঙ্গে দেখা হলেই জিয়া বলেছিলেন, আমরা পাকিস্তানি হানাদারদের পতন করতে 2 দিনের বেশি সময় নেব না। উর্দুভাষীরাও আমাদের শত্রু, কারণ এরা পাক বাহিনীর সমর্থক। আমরা তাদেরও ধ্বংস করে দেব। রেডিও স্টেশনের চারিদিকে সশস্ত্র সৈন্য মোতায়েনের কায়দা দেখে তারা আরো অভিভূত হয়েছিল। সুতরাং স্টেশন ম্যানেজারের অফিসে জড়ো হয়ে
তার প্রধান কর্মকর্তার চেয়ারটা সৌজন্যতায় জিয়াকে এগিয়ে দেয়। বেলাল স্মৃতিচারণ করে বলেন, আমি বললাম, মেজর সাহেব, এখানে আমরা সবাই মাইনর, কেবল আপনি মেজর। আমাদের জন্য আপনি সকণ্ঠে কিছু প্রচার করেন না কেন? আমি ঠাট্টা ছলে কথাগুলো বলেছিলাম, কিন্তু তিনি সেটাকে গুরুত্ব সহকারে গ্রহণ করলেন। তিনি নিজ পকেট থেকে কলমটা বের করে তার ভাষণের খসড়া তৈরি করে ফেললেন। আমি মেজর জিয়াউর রহমান এত দ্বারা বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি। এইভাবে 1971 সালের 27শে মার্চ মার্চের ঘোষণার মাধ্যমে জিয়া ইতিহাসে তার স্থান করে নিলেন। জিয়া এইভাবে অনেকগুলো সৌভাগ্যের সমাহার আর সুযোগের সদ্ব্যবহার করে মাত্র 7 বছরের মধ্যে একজন নাম না জানা মেজর থেকে লেফটেন্যান্ট জেনারেল ও বাংলাদেশের প্রেসিডেন্ট হবার গৌরব অর্জন করতে সক্ষম হয়েছিলেন। দেখা গেছে জিয়া কখনো কোনো ব্যাপারে অতি উৎসাহী হয়ে নাক গলায়নি। সবসময় তিনি কারো না কারো উপর ভর দিয়ে ক্ষমতার দিকে পা বাড়িয়েছেন। শেখ মুজিবকে হত্যার 5 মাস আগে মেজর ফারুক যখন তাকে উৎখাতের পরিকল্পনা গ্রহণ করে, তখন জিয়া তাকে বিরত করার কোনো চেষ্টা করেনি বা উৎসাহিত করেনি। শেখ মুজিবের হত্যার পর জেনারেল জিয়া দ্বিধাহীন চিত্তে সেনাবাহিনীর প্রধানের পদটি গ্রহণ করেন, কিন্তু এরপরে খালেদ মোশাররফ আর শাহাদ জামিল যখন প্রেসিডেন্ট মুশতাক ও মেজরদের সরিয়ে ক্ষমতা দখলের পরিকল্পনা করে এবং তা চূড়ান্ত রূপ দেয়, তখনও তিনি একবার নীরব ভূমিকা পালন করেন। সিপাহী বিদ্রোহের সময় তার জীবন রক্ষা এবং পরে সেনাবাহিনী প্রধানের পদ প্রাপ্তির জন্য তিনি জওয়ানদের ধন্যবাদ জ্ঞাপন করেছিলেন, কিন্তু তারপরেই আবার তিনি তাদের নেতা লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত তাহেরকে ফাঁসি কাস্টে ঝুলিয়েছিলেন। 1976 এর নভেম্বর প্রেসিডেন্ট সায়েমকে দিয়ে তিনি জাতির প্রতি সরকারের পবিত্র প্রতিশ্রুতি ভঙ্গের ব্যবস্থা করেন। তারপর সায়েমকে অনানুষ্ঠানিকভাবে সরিয়ে দিয়ে তিনি নিজেই ক্ষমতা দখল করেন। 1971 সালের 27শে মার্চ তার ঘোষিত বাংলাদেশের স্বাধীনতা জিয়াকে খ্যাতির শীর্ষে উঠিয়ে দেয়, যদিও আসলে এর 30 ঘন্টা আগেই ওই বেতার কেন্দ্র থেকে অন্য একজন স্বাধীনতা ঘোষণা করেছিলেন। বেলাল মাহমুদ জানান, মোহাম্মদ আব্দুল হান্নান নামে চট্টগ্রাম জেলা আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি 26শে মার্চ দুপুরবেলা কালুরঘাট রেডিও স্টেশনে দৌড়ে আসেন। তিনি দাবি করেন তিনি শেখ মুজিবুর রহমানের নিকট থেকে একটি সংবাদ নিয়ে এসেছেন, এই সংবাদটি রেডিওতে প্রচার করতে হবে। তিনি স্টেশনের সবাইকে চাপ দিতে থাকেন। কর্তৃপক্ষ প্রথমে এটাকে একটা বানোয়াট বার্তা মনে করলেও পরে অনেক পীড়াপিড়ির কারণে বেলা 2:30টায় বার্তাটি সম্প্রচার করতে দেওয়া হয়। বার্তাটির ভাষায় পাকিস্তানি সেনাবাহিনী রাজারবাগ পুলিশ লাইন ও পিলখানা, তৎকালীন ইপিআর সদর দপ্তর আকস্মিকভাবে আক্রমণ করেছে, সেখানে তুমুল যুদ্ধ বেঁধে গেছে। এই অবস্থায় আমি শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি। জয় বাংলা। খুদা হাফেজ। তারপর দিন জিয়ার স্বাধীনতার ঘোষণা ছিল এক সাহসিকতাপূর্ণ এবং সুচিন্তিত প্রচেষ্টার ফল, কিন্তু দুর্ভাগ্যবশত হান্নানের প্রচারিত ঘোষণা চট্টগ্রাম এলাকার কিছু লোক ছাড়া আর কেউ শুনতে পায়নি। চট্টগ্রাম বেতারের ট্রান্সমিটার ছিল 10 কিলোওয়াট শক্তি সম্পন্ন, তার শব্দ পৌঁছানোর এলাকা ছিল মাত্র 60 মাইল। পাকিস্তানি হানাদার বাহিনীর আক্রমণ প্রথম দিনে সবাই শক্তিশালী ঢাকা রেডিও স্টেশন কর্তৃক প্রচারিত সামরিক আইনের ঘোষণা শুনতে ব্যস্ত ছিল। তাছাড়া বেলাল এবং তার দল কালুরঘাট যাওয়ার আগে রেডিওর সুইচ বন্ধ করে দেয়, যার ফলে জনগণ চট্টগ্রাম বেতারের কিছুই শুনতে পায়নি। জিয়ার ভাগ্য ছিল সত্যিই সুপ্রসন্ন। পরের পরের দিন সন্ধে 7:30টায় জিয়া ঘোষণা দেওয়ার সময় চট্টগ্রামবাসীরা স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের খোঁজ পেয়ে যায়। তাছাড়া আরো সৌভাগ্যের ব্যাপার এই যে ভারত কর্তৃক সারা দুনিয়ায় এই ঘোষণা সম্প্রচারিত হয়ে যায়। এইভাবে অপহৃত মেজর জিয়া সর্বত্র আলোড়ন সৃষ্টি করতে সক্ষম হয়। অথচ 26শে মার্চ পর্যন্ত এটিকে একটি রাজনৈতিক ও বেসামরিক ব্যাপার হিসেবে জিয়া বাংলাদেশ আন্দোলনে নিজেকে জড়াতে চাননি। মেজর রফিকুল ইসলাম সেনাবাহিনীতে জিয়ার সমসাময়িক এবং চট্টগ্রামের দুজন একই সঙ্গে কাজ করছিলেন। মেজর রফিক পরে আমাকে জানান, সে সময় খালেদ মোশাররফ ঢাকায় কোনো এক ব্রিগেড মেজর হিসেবে কর্মরত। দেশের এই পরিস্থিতিতে খালেদ তার চট্টগ্রামস্থ সহকর্মীদের সঙ্গে আলোচনা করার উদ্দেশ্যে চট্টগ্রামে চলে আসেন এবং অন্যান্যের সঙ্গে আলাপ শেষে তিনি মেজর জিয়ার সঙ্গে ব্যক্তিগত আলাপ করেন এবং তাকে চট্টগ্রামে অবস্থানরত পাকিস্তানিদের বিরুদ্ধে আঘাত হানতে অনুরোধ জানান। ঘটনাটি 24 তারিখে ঘটে। খালেদের ভাষায়, আমাদের উপর আঘাত হানার আগেই
আমাদেরকে তাদের উপর আঘাত হানতে হবে, তা না হলে ওরা আমাদের সবাইকে জবাই করে ফেলবে। জিয়া খালেদকে নিরস্ত করতে গিয়ে মন্তব্য করেন, ঘাবড়ানোর কিছু নেই, ওরা অত দূর যাবে না। মেজর রফিক আরো জানান যে 26 তারিখে জিয়া চট্টগ্রাম বন্দরে এমভি সোয়াত থেকে অস্ত্রশস্ত্র এবং গোলাবারুদ খালাসের কাজ তদারকির জন্য রওনা হয়ে যান। পথিমধ্যে তিনি শুনতে পান যে পাকিস্তানি হানাদারেরা ইস্ট বেঙ্গল রেজিমেন্ট কেন্দ্রে আক্রমণ চালিয়ে বহু নিরস্ত্র বাঙালি সৈন্য হত্যা করেছে। এই খবর শুনে সঙ্গে সঙ্গে জিয়া ফিরে যেয়ে এবং বিদ্রোহে যোগ দেন। তারপরে তার সৈন্য সামন্ত নিয়ে তিনি পটিয়ায় চলে যান এবং সেখানে বেলাল তাকে আবিষ্কার করেন। স্পষ্টতই দেখা গেছে জিয়া সবসময় কাজে কর্মে তড়িঘড়ি এড়িয়ে চলতেন। কোনো ব্যাপারে হঠাৎ করে তিনি সিদ্ধান্ত নিতেন না। তার সব কাজে তিনি ধৈর্য ও খুব সতর্কতার সাথে করতেন। তিনি কোনো ঝুঁকি নিতে চাইতেন না এবং কাউকে বিশ্বাসও করতেন না। তিনি আবেগকে দারুণভাবে সামলিয়ে নিতে পারতেন। এমনকি রাতের বেলায় তিনি কালো সানগ্লাস পরতেন, যাতে যাতে করে কেউ তার চোখ স্টাডি করে তার মনের গতি অনুধাবন করতে না পারে। জিয়া ক্ষমতার শীর্ষে আরোহণ করে পাকিস্তানি মিলিটারির ইন্টেলিজেন্স অফিসার হিসেবে অনেকদিন কর্মরত থাকার ফলেই সম্ভবত তিনি এইসব গুণাবলী অর্জন করতে সক্ষম হয়েছিলেন বা অর্জন করে নিয়েছিলেন। কমিশন প্রাপ্তির 4 বছর পরই বিশেষ প্রশিক্ষণ দিয়ে জিয়াকে সামরিক গোয়েন্দা বিভাগে নিয়োগ করা হয়। সেখানে তিনি 1959 থেকে 1964 সাল পর্যন্ত কাজ করেন। 1976 সালে রাজনৈতিক ভূমিকা পালন করার সময় তার এই পূর্ব অভিজ্ঞতা যথেষ্ট কাজে লাগে। অন্যান্য সবকিছু বাদ দিলেও জিয়া ছিলেন একজন পেশাদার সৈনিক। কেউ কেউ তাকে আবার সৈনিকদের সৈনিকও বলে ডাকতেন। জিয়ার জন্ম 1936 সালে এবং তিনি 1953 সালে কাকুলে অবস্থিত পাকিস্তান মিলিটারি একাডেমিতে যোগদান করেন। কিন্তু জিয়া সামরিক বিদ্যার পড়াশোনায় তেমন মেধার পরিচয় দিতে পারেননি। তবে সম্ভবত তিনি যুদ্ধক্ষেত্রে তার কৃতিত্ব দেখিয়েছেন। বাংলাদেশ সরকারের তথ্য বিভাগ কর্তৃক প্রকাশিত তার জীবন বৃত্তান্তে রেকর্ড করা আছে 1965 সালের পাক ভারত যুদ্ধের সময় তিনি শ্যামকারান সেক্টরে সাহসিকতার সঙ্গে যুদ্ধ করেন। সেই যুদ্ধে তিনি ফার্স্ট ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একটা কোম্পানিকে নেতৃত্ব দিয়েছিলেন। 1966 সালে জিয়াকে পাকিস্তান মিলিটারি একাডেমির প্রশিক্ষক নিয়োগ করা হয়। ওই সময় তার ছাত্রদের মধ্যে ফারুক আর রশিদও ছিল। জিয়া সোয়েটার স্টাফ কলেজে যোগ দেন এবং রাইনে অবস্থানরত ব্রিটিশ সেনাবাহিনীর সঙ্গে 3 মাস নিয়োজিত থাকেন। বিদেশে জিয়ার এটাই ছিল একমাত্র নিয়োগ। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসে জিয়া একজন কিংবদন্তির নায়ক। দেশের স্বাধীনতা ঘোষণার গৌরব তাকে আরো বেশি মহামণ্ডিত করে তুলেছিল। জিয়া অত্যন্ত সফলতার সাথে তার জেড ফোর্স পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই পরিচালিত করেন। সিলেটের রাঙামারি থেকে তার জেড ফোর্স অভিযান পরিচালনা করত। এই কৃতিত্বের স্বীকৃতি হিসেবে স্বাধীনতার পর তাকে বীরোত্তম খেতাবে ভূষিত করা হয়। সাহসিকতা, ব্যক্তিগত সততা এবং ভদ্র ব্যবহারের জন্য তিনি সকলের প্রিয় হয়ে উঠেছিলেন। স্বাধীনতার পর অন্যান্যদের মধ্যে থেকে তাকে আলাদা করে বিবেচনা করা হয়। প্রমোশন আসতে থাকে দ্রুত গতিতে। 1972 সালে ফেব্রুয়ারিতে তাকে কর্নেল পদে উন্নীত করা হয়। 1973 সালে মাঝামাঝি ব্রিগেডিয়ার এবং একই বছর 10ই অক্টোবর তাকে মেজর জেনারেল পদে উন্নীত করা হয়। 1975 সালে 20 আগস্ট তিনি সেনাবাহিনীর স্টাফ প্রধান নিয়োজিত হন। তখন তার বয়স মাত্র 39 বছর। সেনাবাহিনীতে এতে চমৎকার ক্যারিয়ারের সুবাদে সৈনিকদের মধ্যে তার জনপ্রিয়তা থাকাটা খুবই স্বাভাবিক। কিন্তু এই জনপ্রিয় জেনারেলি তার 5.5 বছর শাসন আমলে 20টি বিদ্রোহ আর অভ্যুত্থান প্রচেষ্টার সম্মুখীন হন। ভাগ্যের কি নির্মম পরিহাস! সিপাহী বিপ্লবের সময় যে সৈন্যরা জিয়ার কাঁধে চড়িয়ে নাচতে নাচতে ক্ষমতায় বসায়, সেই সৈন্যরাই বারংবার তাকে হত্যার চেষ্টা চালায়। অন্যদিকে জিয়াও সাংঘাতিক হিংস্র হয়ে ওঠেন। 1977 সালের 2রা অক্টোবর জিয়ার বিরুদ্ধে পরিচালিত অভ্যুত্থান ব্যর্থতায় পর্যবেসিত হলে জেনারেল জিয়া যেভাবে তার নিজের সৈন্যদের উপর বেপরোয়া বেপরোয়া হত্যাকাণ্ড চালান, এই উপমহাদেশে দেশের ইতিহাসে কোন জেনারেল এমনটি করেছেন বলে নজির নেই। প্রথম থেকে আমি এর প্রমাণ পেলেও এই শান্ত সুশীল আর চমৎকার ব্যবহারের লোকটি কতটা নৃশংস হতে পারেন
আমি বিশ্বাসই করতে পারিনি ঘটনাক্রমে জিয়াকে খুব কাছে থেকে জানতো এমন একজন লোকের সঙ্গে আমার আলাপচারিতা হয়। জিয়া কেমন লোক ছিলেন আমি তাকে জিজ্ঞেস করি। লোকটি তার পরিচয় গোপন রেখেছিল। সে অনেকক্ষণ ধরে আমাকে আমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। তারপর অনেকটা ফিসফিস করে আমাকে বললো, জিয়া এমন এক মানুষ যিনি এক হাতে হত্যা আর এক হাতে ধার করতে পারতেন। 1977 সালের 21শে এপ্রিল মেজর জেনারেল জিয়া রহমান মাত্র 43 বছর বয়সে বাংলাদেশের সপ্তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ওই সময় প্রেসিডেন্ট বিচারপতি সায়েম এক ঘোষণায় তার দায়িত্বভার জিয়ার হাতে তুলে দেন। ঘোষণার ভাষায়, আমি আবু সাদ মোহাম্মদ সায়েম শারীরিক অসুস্থতার কারণে প্রেসিডেন্টের দায়িত্ব পালনে অক্ষম হয়ে পড়েছি, সুতরাং আমি মেজর জেনারেল জিয়াউর রহমানকে বাংলাদেশের প্রেসিডেন্ট হিসেবে মনোনীত করছি এবং তার কাছে প্রেসিডেন্টের দায়িত্বভার অর্পণ করছি। এই ঘোষণার মর্মার্থ অনুযায়ী বিচারপতি সায়েম তার শারীরিক অসুস্থতার অক্ষমতার জন্য জিয়াকে প্রেসিডেন্টের দায়িত্বভার গ্রহণের আমন্ত্রণ জানিয়ে ইচ্ছাকৃতভাবে ঘোষণা প্রদান করেন। জেনারেল জিয়া বিচারপতিকে ওই ঘোষণা দেওয়ার জন্য বল প্রয়োগে বাধ্য করেছিলেন। এর আগের বছর 28শে নভেম্বর জিয়া সিদ্ধান্ত নেন যে প্রেসিডেন্ট সায়েমকে একসঙ্গে প্রধান সামরিক আইন প্রশাসক এবং প্রেসিডেন্টের দায়িত্বে রাখা তার জন্য বিপজ্জনক হয়ে দাঁড়াবে। দুটি পদেই প্রেসিডেন্ট সায়েম তার ভূমিকা সঠিকভাবে পালন করে আসছিলেন। এই সময় হঠাৎ করে সায়েমের মতের বিরুদ্ধে পরবর্তী ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন স্থগিত করতে বাধ্য করেন। এর পেছনে কারণ ছিল জিয়া ওই সময় রাজনৈতিক ভবিষ্যৎ গড়ার পরিকল্পনা করছিলেন। তিনি নির্বাচন দিয়ে তার ওই পরিকল্পনার মূলে কুঠারাঘাত করতে চাইলেন না, অথচ বিচারপতি সায়েম প্রতিশ্রুতি মোতাবেক ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে চাইছিলেন। স্বাভাবিক কারণেই প্রেসিডেন্ট সায়েম জিয়ার প্রতি খুশি থাকতে পারেননি। প্রেসিডেন্টের একজন নিজস্ব লোকের মাধ্যমে জিয়ার কাছে খবর চলে যায় যে দেশে গণতন্ত্র কায়েমের জন্য প্রেসিডেন্ট জিয়াকে সরিয়ে অন্য একজন অধিকতর কম উচ্চাভিলাষী লোকে নিয়ে আসতে পারেন। ব্যাপারটি আদৌ কোন রকম সত্যতা ছিল কিনা আমি নিশ্চিত করে বলতে পারিনি, তবে তার চির সন্দেহভাজন জিয়ার মনে তড়িৎ প্রতিক্রিয়ার সৃষ্টি করে এবং তিনি সায়েমকেই পাল্টা সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নেন। উপরস্থ যতজন সামরিক কর্মকর্তা ব্যক্তিকে সমবেত করতে পেরেছিলেন তাদের সবাইকে নিয়ে জেনারেল জিয়া বঙ্গভবনে প্রেসিডেন্টের কাছে চলে আসেন এবং প্রধান সামরিক আইন প্রশাসকের পদটি তার নিকট থেকে ছেড়ে দিতে বলেন। দিনটি ছিল রোববার। তখন কেবলই সন্ধ্যে 7টা বেজেছে। জিয়ার সঙ্গে যারা এলেন তারা হচ্ছেন ডেপুটি চিফ অব আর্মি স্টাফ জেনারেল এরশাদ, চিফ অব স্টাফ জেনারেল আবুল মঞ্জুর, নবম ডিভিশনের কর্মকর্তা জেনারেল মীর শওকত আলী এবং নৌ ও বিমান বাহিনীর দুই প্রধান। প্রেসিডেন্টের বিশেষ সহকারী বিচারপতি আব্দুল সাত্তারও সেই সময় উপস্থিত ছিলেন। এই সময় উপস্থিত একজন আমাকে পরে জানায় সায়েম জেনারেল জিয়ার অনুরোধ প্রত্যাখ্যান করেন। প্রধান সামরিক আইন প্রশাসকের পদটি জিয়াকে না দেওয়ার জন্য তিনি চেষ্টা চালিয়ে যান। তিনি বলেন, আমি দেশে গণতন্ত্র ফিরিয়ে ফিরিয়ে আনার দায়িত্ব নিয়েছি। দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার কাজ আমাকে শেষ করতে দিতে হবে। জিয়াও তার সিদ্ধান্তে অটল। তিনি অন্যান্যদেরকে এ ব্যাপারে কাজে লাগাচ্ছিলেন। বৃদ্ধ প্রেসিডেন্ট খাবার এবং বিশ্রাম না নিয়েই মধ্যরাত পর্যন্ত এ নিয়ে যুক্তি পাল্টা যুক্তি চালিয়ে যাচ্ছিলেন। অথচ সায়েম ওই সভায় উপস্থিত কারো সমর্থন পেলেন না। অবশেষে বিচারপতি সাত্তার সায়েমকে বলেন, ভাই, জিয়া যখন সিএমএলএ পদটা নিতে চাইছেন পদটি আপনি তাকে দিয়ে দিন। রাত 1টার দিকে সায়েম একটু নরম হলেন এবং প্রধান সামরিক আইন প্রশাসকের পদ হস্তান্তরের কাগজে স্বাক্ষর করেন। এরপর সায়েমকে সরিয়ে বঙ্গভবনের প্রেসিডেন্ট পদ দখল করা জিয়ার জন্য শুধু সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়। ওই কাগজে সই করার আগে প্রেসিডেন্ট জিয়ার প্রতি আরো একটি বিরাট প্রস্তাব রাখেন। প্রেসিডেন্ট মেজর জেনারেল জিয়াকে লেফটেন্যান্ট জেনারেল পদে উন্নীত করার প্রস্তাব করেন। আমাকে জানানো হয় জিয়া ওই প্রস্তাবে অত্যন্ত প্রীত হয়েছিলেন, কিন্তু তারপরই তার জটিল ব্যক্তিত্বের মাঝে গোয়েন্দা মানুষটি মাথা উঁচিয়ে দাঁড়িয়ে ওঠে। একটু চিন্তা করে তিনি বলেন, লেফটেন্যান্ট জেনারেল হবার প্রস্তাবটি সবিনয়ে ফিরিয়ে দেন। তার ধারণা মানুষ যেন তাকে বলতে না পারে যে কেবল লেফটেন্যান্ট জেনারেল সবার জন্যই তিনি সিএমএলএ হতে চাইছিলেন। আসলে জিয়ার দরকার ছিল কেবল ক্ষমতা আর প্রকৃত ক্ষমতা। গাল ভরা সুন্দর উপাধিতে তার মন ভরেনি।
সিপাহী বিদ্রোহ চলাকালে জওয়ানরা তাকে এনে সেনাবাহিনী প্রধানের পদে পুনর্বহাল করলে জিয়া সম্ভবত এটাকে দেশ শাসনের জন্য তার প্রতি এক রকম দৈব ইঙ্গিত বলে গ্রহণ করলেন। কয়েক বছর পরে জিয়া এক সাংবাদিক সম্মেলনে বলেছিলেন, আমি ক্ষমতা দখল করিনি, আমাকে ক্ষমতায় বসানো হয়েছিল। সুযোগ আর ক্ষমতার সদ্ব্যবহার সকলেই করতে চেষ্টা করে, এবং কোন জেনারেলই হয়তো দেশের সর্বোচ্চ পদের সুযোগটি হেলায় ছেড়ে দিত না। কিন্তু জিয়ার উচ্চাভিলাষের সীমা ছিল না। তিনি প্রেসিডেন্ট হবার পর আজীবন প্রেসিডেন্ট থাকার বাসনা মনে পোষণ করতে থাকেন। 1978 সালের প্রেসিডেন্ট নির্বাচনের পরিকল্পনা এমন ভাবে করা হয়েছিল যাতে জিয়ার সামরিক প্রেসিডেন্ট নন, বেসামরিক পোশাকে প্রেসিডেন্ট হতে পারেন। একজন সাংবাদিক তাকে সাফারি স্যুট পরিহিত জেনারেল বলে আখ্যা দিয়েছিলেন। ধীরে ধীরে জিয়া জনগণের সমর্থন লাভের উদ্দেশ্যে এগিয়ে যেতে থাকেন। সন্দেহ নয়, তার ক্ষমতার প্রধান উৎস ছিল সামরিক বাহিনী। ওই সময়ে তিনি একাধারে সেনাবাহিনীর প্রধান ও প্রতিরক্ষা বাহিনীগুলোর সর্বাধিনায়ক বহাল থেকে সেনাবাহিনীর উপর প্রত্যক্ষ নিয়ন্ত্রণ নিশ্চিত করেছিলেন। 1977 সালে এক ঘোষণায় জিয়া সংবিধানের কয়েকটি সংশোধন করেন। এর মধ্যে সংবিধানের প্রারম্ভে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করে জনগণকে এমন একটা ধারণা দেন যে দেশটির সংবিধান এবং পরবর্তী কার্যক্রম ইসলামের রঙে রঞ্জিত হয়ে উঠবে। যদিও প্রকৃতপক্ষে দেশে ধর্মনিরপেক্ষ চরিত্রটির কোনো পরিবর্তনই করা হয়নি। আর একটি উল্লেখযোগ্য সংশোধনী হচ্ছে, বাংলাদেশের জনগণকে এখন থেকে বাঙালি না বলে বাংলাদেশি বলা হবে। শেখ মুজিবের বাঙালি জাতীয়তাবাদের প্রভাব ভারতের পশ্চিমবঙ্গেও পড়তে পারে বলে দিল্লির কর্তা ব্যক্তিরা মনে করতেন। এদিক থেকে জিয়ার বাংলাদেশি জাতীয়তাবাদ দিল্লিতে সাদরে গৃহীত হয়। বিচারপতি সায়ামকে সরিয়ে জেনারেল জিয়া প্রেসিডেন্টের দায়িত্বভার নেওয়ার পরের তিনি এই পরিবর্তনগুলোর ব্যাপারে পদক্ষেপ নেন। 1 মাস পরে অনুষ্ঠিত রেফারেন্ডাম তার পক্ষে রায় পেতে ওই পদক্ষেপগুলো কাজে আসে। এমনকি 1978 সালের জুনে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভের ব্যাপারেও এই পদক্ষেপগুলো যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ সকল অনুকূল পরিস্থিতির পরেও জেনারেল জিয়া তার প্রধান প্রতিদ্বন্দ্বী জেনারেল উসমানের বিরুদ্ধে নির্বাচনে কারচুপির আশ্রয় নিতেও একটুও দ্বিধাবোধ করেনি। জিয়া বিরোধী দলগুলোকে মাত্র 40 দিনের নোটিশে নির্বাচনের আহ্বান করেন এবং মাত্র 23 দিন তাদের প্রচার করার সুযোগ দেন। অন্যদিকে তিনি নিজের নির্বাচনী প্রচারণার জন্য সরকারি প্রশাসন যন্ত্রকে পুরোপুরি কাজে লাগান। সরকারি মালিকানাধীন টিভি, রেডিও এবং সংবাদপত্রকে একচ্ছত্রভাবে কাজে লাগানো হয়। সর্বোপরি জেনারেল জিয়া একাধারে প্রেসিডেন্ট, প্রধান সামরিক আইন প্রশাসক, সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক এবং সেনাবাহিনীর প্রধান স্টাফ ছিলেন। আর কিছু ঘটুক বা নাই ঘটুক, এই সকল ক্ষমতার বলে এটা নিশ্চিত হয়েছিল যে পুলিশ এবং সরকারি কর্মচারীরা তার পক্ষে কাজ করবে। অবসরপ্রাপ্ত জেনারেল খলিলুর রহমানের মতে, একজন সিনিয়র জেনারেল ঢাকা ক্যান্টনমেন্ট ঊর্ধ্বতন পুলিশ অফিসারদের উদ্দেশ্যে এক ভাষণের নির্দেশ প্রদান করেন যে যে কোনো উপায়ে হোক নির্বাচনে জেনারেল জিয়ার বিজয় সুনিশ্চিত করতে হবে, তবে 70% বেশি ভোট যেন জিয়ার পক্ষে না দেখানো হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। জিয়া নির্বাচনে বিপুল ভোটাধিক্যে জয়লাভ করলেন, কিন্তু একটা ভয়ঙ্কর সন্দেহ থেকে যায় যে 1978-এর ওই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আদৌ যোগ্য ছিলেন কিনা। এই সন্দেহের পক্ষে প্রমাণ সময় এত শক্তিশালী যে তাতে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আসলে যোগ্য ছিলেন কিনা প্রমাণিত ছিল ছিলেন না বলে প্রমাণিত হয়। তাতে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আসলে যোগ্য ছিলেন না বলে প্রমাণিত হয়। জিয়া কর্তৃক ঘোষিত রাষ্ট্রপতি নির্বাচিত অধ্যাদেশ 1978 অনুযায়ী ওই ব্যক্তি প্রেসিডেন্ট পদপ্রার্থী হতে পারবেন না যার বয়স 35 বছরের কম। তিনি এমপি নির্বাচনের জন্য অযোগ্য। তিনি সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট পদ থেকে বিতাড়িত হয়েছে। এমনকি সংবিধান অনুযায়ী ওই ব্যক্তি প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে বিবেচিত হবেন না যিনি সরকারি চাকরি করেন এবং এতে করে বেতন গ্রহণ করে থাকেন। জিয়া সেনাবাহিনীর চাকরি থেকে ইস্তফা দেননি এবং তিনি তখন সেনাবাহিনী প্রধানের সক্রিয় দায়িত্বে নিয়োজিত, যার সংবিধান অনুযায়ী তার ওই নির্বাচনে প্রেসিডেন্ট পদপ্রার্থী হবার অযোগ্যতাকে প্রমাণ করে। এই পরিস্থিতি এড়ানোর জন্য 1978 সালের 29 আইন প্রশাসক দেশের সশস্ত্র বাহিনীর সর্বাধুনিক হিসেবে বহাল থাকবে এবং তিনি প্রত্যক্ষভাবে কিংবা তাদের স্টাফ প্রধানদের মাধ্যমে
তাদের পরিদর্শন, নির্দেশ প্রদান এবং নিয়ন্ত্রণের ক্ষমতা ব্যবহার করবেন। প্রধান সামরিক আইন প্রশাসক অত্র প্রজাতন্ত্রের কোনো চাকরিতে নিযুক্ত এবং বেতন ভাতাদি ভোগ করছেন বলে বিবেচিত হবেন না। এই দুইটি ধারা সংযোজন করে জিয়া সশস্ত্র বাহিনী, বিশেষ করে সেনাবাহিনীর উপর তার পূর্ণ ক্ষমতা বহাল রাখলেন এবং প্রেসিডেন্ট নির্বাচনে অধ্যাদেশে নিজেকে সকল ত্রুটির ঊর্ধ্বে রাখতে প্রয়াস পেলেন। কিন্তু 1978 এর 2রা মে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখে এবং নির্বাচনের দিনেও জিয়া সেনাবাহিনীর স্টাফ প্রধানের পদে বহাল ছিলেন। তার অর্থ এই যে তিনি তখনও সেনাবাহিনীর সক্রিয় তালিকায় এবং সরকারি চাকরিতে নিয়োজিত বেতনভোগী একজন সরকারি কর্মচারী। তিনি ওই দায়িত্ব থেকে অব্যাহতি নেননি। সুতরাং ওই রকম সক্রিয়ভাবে সরকারি চাকরিতে নিয়োজিত থেকে সংবিধানের ধারা মোতাবেক তিনি প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হতে পারেন না। এ ব্যাপারে প্রমাণ রয়েছে যে জেনারেল জিয়া ওই সময় ডেপুটি চিফ অব আর্মি স্টাফ জেনারেল এরশাদকে 1978 সালের এপ্রিল মাসে চিফ অব আর্মি স্টাফ হিসেবে নিয়োগ প্রদান করলেও তিনি 1978 এর 1 ডিসেম্বর পর্যন্ত চিফ অব আর্মি স্টাফের দায়িত্বভার নিজ হাতে রেখেছিলেন। 1978 এর 1 ডিসেম্বর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ও সচিবের উপস্থিতিতে জেনারেল এরশাদকে তার অফিসে ডেকে এনে হাতে লিখে 1978 এর এপ্রিল মাসের তারিখ দিয়ে তাকে চিফ অব আর্মি স্টাফ নিয়োগের পত্র জারি করেন। আমাকে জানানো হয়েছিল কিছু সাংবিধানিক সমস্যা কাটানোর জন্য এরকম ব্যাকডেট দিয়ে কাজ সমাধান করা হয়। জিয়া তার নিজের প্রমোশনের ব্যাপারেও কয়েকবার সেই আদেশ সংশোধন করে সর্বশেষ 9/4/1979 তারিখে 7/8 D 1 175 থেকে 270 পর্যন্ত নম্বর বিশিষ্ট প্রজ্ঞাপনের মাধ্যমে নিজেকে 29/4/1979 থেকে লেফটেন্যান্ট জেনারেল পদে উন্নীত করেন এবং 9/4/1979 তারিখে আরেকটি প্রজ্ঞাপনের মাধ্যমে 29/4/1978 থেকে লেফটেন্যান্ট জেনারেল হিসেবে সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করেন। এই দলিল থেকে এটা প্রমাণিত হয় যে 1978 এর জুনে তার নির্বাচন ছিল অবৈধ এবং অসাংবিধানিক। এই বৈধতা নিয়ে নির্বাচনের পূর্বে সেনাবাহিনীর একটা অংশ প্রশ্ন তুলে যে জেনারেল জিয়া একই সঙ্গে সিইনসি, সিএমএলএ এবং সিএএস হিসেবে বহাল থেকে নির্বাচনে অংশ নিলে তার সংবিধানের পরিপন্থীকে এবং আইন ও গণতন্ত্রের মূলনীতির বরখেলাপ বলে বিবেচিত হবে। জিয়া ওই সকল অভিযোগ অনেক দূরে ছুঁড়ে ফেলেন। তিনি এক সাংবাদিক সম্মেলনে বলেন, উসমানী এমপি হয়েও কমান্ডার ইন চিফ পদে বহাল ছিলেন। আমি তো সিইনসি হয়ে 3 বাহিনীর প্রধানের মাধ্যমে আমার ক্ষমতার ব্যবহার করেছি মাত্র। আমার পদত্যাগ দেশের জন্য খুব ভালো হবে না। মার্শাল ল রেগুলেশন বলবৎ থাকায় সেদিন কোনো কোর্টই তার এই বৈধতার ব্যাপারে কোনো প্রশ্ন তুলতে পারেননি। শুধু এক্ষেত্রে জিয়া আইনকে তুচ্ছভাবে দূরে সরিয়ে রাখেননি, তিনি একের পর এক এই ধরনের কাজ করে যেতে থাকেন এবং মার্শাল ল কিংবা রাবার স্ট্যাম্প রূপী পার্লামেন্টকে তার এই ধরনের প্রয়োজনে কাজে লাগান। এই পদ্ধতিতে জেনারেল জিয়া সাধারণ নির্বাচনের পূর্বে সংবিধানে ব্যাপক পরিবর্তন আনয়ন করেন এবং এই কাজে তিনি মার্শাল লকে অত্যন্ত সুন্দরভাবে যথেচ্ছ ব্যবহার করেন। তার পরবর্তীত তার পরিবর্তিত নতুন পদ্ধতিতে প্রেসিডেন্ট অর্থাৎ জেনারেল জিয়া প্রধানমন্ত্রী নিয়োগ করবেন এবং প্রধানমন্ত্রীর চাকরি তার ইচ্ছার উপর নির্ভর করবে। প্রধানমন্ত্রীকে জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হতে হবে এমন কোনো বাধ্যবাধকতা ছিল না। প্রেসিডেন্টকে পার্লামেন্ট এর বহির্ভূত 1/5 মন্ত্রীদের নিয়োগ করার ক্ষমতা দেওয়া ছিল। যে কোনো বিলে তিনি অসম্মতি দিতে পারতেন। পার্লামেন্টকে প্রেসিডেন্টের মতের বাইরে যাবার কোনো উপায় ছিল না। কেবল জাতীয় রেফারেন্ডামের মাধ্যমেই পার্লামেন্ট প্রেসিডেন্টকে ডিঙ্গাতে পারত। জাতীয় স্বার্থে প্রেসিডেন্ট পার্লামেন্টকে না জানিয়ে চুক্তি স্বাক্ষর করতে পারতেন। তিনি তার ইচ্ছামতো জাতীয় সংসদের অধিবেশন স্থগিত রাখতে এবং বাতিল করতে পারতেন। জিয়া কেবল তার জন্য আজীবন প্রেসিডেন্ট থাকার ব্যবস্থাকরণ বাকি রেখেছিলেন। জেনারেল উসমানী অভিযোগের সুরে বলেছিলেন, ক্ষমতার পরিপূর্ণ কেন্দ্রীয়করণের ফলে প্রেসিডেন্ট জিয়া স্বৈরাচারী শাসকে পরিণত হয়েছিলেন। খন্দকার মুস্তাক বলেছিলেন, জিয়াউর রহমান গণতন্ত্র একনায়কতন্ত্রের চেয়েও বেশি ভয়ঙ্কর রূপ নিয়েছিল।
জনগণকে স্বপথে পরিচালিত করার জন্য তিনি সাংবিধানিক একনায়কতন্ত্র কায়েম করেছিলেন। বাংলাদেশের মুকুটহীন রাজা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করার পর জেনারেল জিয়া দেশ ও সমাজ উন্নয়নে সর্বাত্মক মনোনিবেশ করেন। প্রথমে তিনি তার ক্ষমতার উৎস সামরিক বাহিনীকে শক্তিশালী করে গড়ে তোলেন। সেনাবাহিনীতে তিনি নতুন ডিভিশন গঠন করেন। প্যারামিলিটারি যেমন পুলিশ, বিডিআর, আনসার ইত্যাদিকে শক্তিশালী করার জন্য তিনি এগুলোর সংখ্যা প্রায় দ্বিগুণে উন্নীত করেন। শেখ মুজিবের আমলে যেখানে প্রতিরক্ষা বাজেট ছিল মোট রাজস্ব বাজেটের শতকরা 13 ভাগ, সেখানে জিয়ার আমলে তা বেড়ে 3 গুণ উন্নীত হয়। জিয়ার অর্থনৈতিক ও রাজনৈতিক দর্শন ছিল গ্রাম উন্নয়নের স্বয়ংসম্পূর্ণতা অর্জন এবং সবাইকে, বিশেষ করে যুব সমাজকে উন্নয়নে শরিক করা। তিনি দেশবাসীর উদ্দেশ্যে বলেন, আমাদের সকলের জন্য একটি মাত্র স্লোগান, কাজ, কাজ আর কাজ। চমৎকার একটা স্লোগান। উন্নয়ন উন্নয়নমূলক কাজের প্রতি তার আগ্রহ এবং যুক্তিযুক্ত স্লোগানের মাধ্যমে জিয়া দেশপ্রেমিক জনগণের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন। খাল খনন, রাস্তা তৈরি, বাঁধ নির্মাণ ইত্যাদি কাজে নিজে নেমে পড়েন এবং অন্যদেরকেও জড়িত করেন। এসব কর্মসূচির কিছু কাজ হয় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে, আর কিছু কাজ হয় এদের বিনিময়ে খাদ্য কর্মসূচির ভিত্তিতে। কিছু কাজ আবার নগদ অর্থের বিনিময়েও সম্পাদন করা হয়। প্রেসিডেন্টের নিজের অক্লান্ত পরিশ্রম করে এ সকল কাজে অংশগ্রহণ করেন। একজন প্রেসিডেন্ট যখন মাটি তোলার কাজ করে, তাহলে কি পরিমাণ মোটিভেশন কাজ করবে সেখানে, চিন্তা করুন। কয়েকজন মন্ত্রী বলেন, এ সকল কাজে তার সঙ্গী হওয়ার জন্য তাদের ভোর 4টায় ডেকে পাঠানো হতো। এই ধরনের প্রশংসনীয় উদ্যোগ এক নাটকীয় সুফল বয়ে আনে। ঢাকা ঢাকা শহর আগের তুলনায় অনেক বেশি সুন্দর হয়ে ওঠে। বিদেশি শৌখিন জিনিসে বাজার ভরে ওঠে। সর্বত্র বেশ একটা উন্নয়নের ছোঁয়া লেগে যায়। কিন্তু সে সময় দুর্নীতির মাত্রা দারুণভাবে বেড়ে যায়। জিয়া নিজেকে আজীবন প্রেসিডেন্ট হিসেবে দেখার মানসে দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক করে তোলেন। সাভারে অবস্থিত একটি সোশ্যাল ইনস্টিটিউট এর বরেণ্য প্রধান ডক্টর জাফরুল্লাহ চৌধুরী আমাকে জানায়, এক সময়ে আমরা সকলে বিশ্বাস করতাম যে জেনারেল জিয়া সত্যিই দেশটিকে একটি প্রগতিশীল, সাম্যবাদী এবং জনকল্যাণমুখী রাষ্ট্রে পরিণত করতে চান। কিন্তু শীঘ্রই আমরা বুঝতে পারলাম যে তিনি কেবল বড় বড় বুলি আউড়িয়ে যাচ্ছেন। তিনি ওই সকল কথাকে জনগণের প্রতি তার স্লোগান হিসেবে ব্যবহার করতেন। তিনি কেবলই তার রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য কাজ করে যাচ্ছিলেন। জেনারেল জিয়া ব্যক্তিগতভাবে অত্যন্ত সৎ এবং অর্থ সম্পদ কুক্ষিগত করার ব্যাপারে সকল দুর্নীতির ঊর্ধ্বে ছিলেন। সরকারের অন্যান্য উচ্চ পর্যায়ের লোকদের মতো ঢাকায় তার কোনো বাড়ি ছিল না। প্রমাণ হয়েছে যে তিনি একবার বেতন থেকে অগ্রিম টাকা উঠিয়ে কিছু আসবাবপত্র কিনেছিলেন। পরে তিনি সেই টাকা তার বেতন থেকে কিস্তিতে কেটে পরিশোধ করেন। জিয়া মদ পান করতেন না, তিনি জুয়া খেলতেন না, কিংবা তার কোনো সামাজিক অপরাধের কোন রকম যোগসূত্র ছিল না। কিন্তু তিনি তার লোকজনদের এ ব্যাপারে দীক্ষা দান করেননি, কিংবা তার প্রতিরোধ করার কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। উদ্দেশ্য ছিল এই যে এতে করে তার সহচরগণ তার প্রতি দুর্বল ও নির্ভরশীল হয়ে থাকবে। তিনি ব্যক্তিগতভাবে সৎ থাকলেও তার উদ্দেশ্যকে সামনে রেখে তিনি ওই সকল দুর্নীতিকে মেনে নিয়েছিলেন। এগুলো এগুলি একটি হচ্ছে জিআর সৃষ্ট যুব কমপ্লেক্স। এই যুব কমপ্লেক্স দেশের বড় বড় হাট বাজারে সংগৃহীত টাকা গায়েবের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। সরকারি হিসাব মতে 1979, 80, 81 এই দুই অর্থবছরে প্রায় 12.5 কোটি টাকা দেশের যুব কমপ্লেক্স গুলোতে আত্মসাৎ করতে সক্ষম হয়। পরে 1982 সালে ক্ষমতায় এসে জেনারেল এরশাদ যুব কমপ্লেক্স বাতিল ঘোষণা করে। রাষ্ট্রের কোষাগার থেকে জেনারেল জিয়ার চরম অপব্যয়ের আরেকটা উদাহরণ হচ্ছে খাল খনন কর্মসূচি। সরকারিভাবে বিপ্লবের প্রথম পর্যায়ে হিসেবে সংসদে এর জন্য বিল আনান করা হয়। 1979 সালে 1 ডিসেম্বর এই কর্মসূচির উদ্বোধন করা হয়। গ্রীষ্মকালীন সেচের সুবিধার্থে 900 মাইল নতুন খাল খনন এবং পুরনো খাল পুনঃখনন করা কর্মসূচি তার হাতে নেওয়া হয়। এর লক্ষ্য ছিল 60 লক্ষ টন অতিরিক্ত খাদ্যশস্য উৎপাদন করা। সম্পূর্ণ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এই কর্মসূচি কাজে লাগানোর পরিকল্পনা ছিল। এই উদ্দেশ্যে প্রেসিডেন্ট নিজে এবং মন্ত্রীবর্গ এবং উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা খাল খনন কর্মসূচিতে অংশ গ্রহণ করেন। কিন্তু বাস্তবে দেখা যায় বিনা পরিশ্রমে কেউ কাজ করছে না। ফলে বিনিময়ে খাদ্য এবং অন্যান্য সূত্র থেকে কর্মসূচিতে অর্থ যোগান দেওয়া হয়। অথচ ওই অর্থের সিংহভাগই চলে যায় বিএনপি কর্মীদের পকেটে কিংবা স্থানীয় কর্মকর্তাদের পকেটে। অবশেষে জিয়ার মৃত্যুতে এই কর্মসূচির অবসান ঘটে। এই কর্মসূচির বদৌলতে সরকার কোটি কোটি টাকা গচ্চা দিতে হয়। 1978 সালের আগস্ট মাসে লন্ডনের স্পিকার্স কর্নার এর অনুকরণে জিয়া ঢাকায় একটি মুক্তাঙ্গনের উদ্বোধন করেন।
মন্ত্রী তার উদ্বোধনী ভাষণে বলেন, যে কেউ তার অভিযোগ আপত্তি সবকিছু খোলাখুলি ভাবে ব্যক্ত করতে পারবে। একমাত্র রাষ্ট্রদ্রোহিতা এবং ব্যক্তি বিশেষের প্রতি আক্রমণাত্মক উক্তি ছাড়া কোনো বক্তব্যের জন্য কারো বিরুদ্ধে কোনো প্রকার ব্যবস্থা নেওয়া হবে না। কিন্তু মুক্তাঙ্গনে গোয়েন্দা বিভাগের লোকজন ব্যাপক উপস্থিতির কারণে সেখানে কেউ কোনো বক্তব্য রাখতে সাহস পায়নি, কারণ জিয়ার প্রতি সকলের বিশ্বাসই ইতিমধ্যে নষ্ট হয়ে গিয়েছিল। সুতরাং মুক্তাঙ্গন সংক্রান্ত পুরো ব্যাপারটি হাসির খোরাকে পরিণত হয়। জিয়া আরেকটি কাজ সকলকে হাসির উজ্জ্বল করে, বিষয়টি ছিল একটি রাজনৈতিক পরীক্ষা। বিএনপির আদর্শ ও দর্শনের উপর তিনি মন্ত্রী ও দলীয় এমপিদের একটি লিখিত পরীক্ষা নেন। অন্য কেউ যাই মনে করুক, অন্তত তিনি তা গুরুত্ব দিয়ে বিচার করেন। তিনি শিক্ষক হিসেবে তাদের সঙ্গে অনেকগুলো ক্লাসও নিয়েছিলেন। জিয়ার মৃত্যুর মাত্র 6 সপ্তাহ আগে 12ই এপ্রিল 1981 সাল তিনি লিখিত পরীক্ষা নেন। এতে 50 জন মন্ত্রী এবং দলীয় নেতা পরীক্ষায় অংশগ্রহণ করেন, কিন্তু পাশ করেন মাত্র 10 জন। অকৃতকার্যদের মধ্যে ছিলেন প্রধানমন্ত্রী শাহ আজিজুর রহমান, উপপ্রধানমন্ত্রী জামাল উদ্দিন আহমেদ। এই ছিল বিএনপির রূপ। তবে বাংলাদেশের জন্য জিয়ার যে সত্যিকার অবদান ছিল, তা তিনি প্রথমবারের মতো দেশের লোকদের বাংলাদেশী হিসেবে গর্ববোধ করার পরিচয়ে পরিচিত করে তোলেন। 1977 সালে এক ঘোষণা তিনি জারি করেন, এখন থেকে দেশের জনগণ বাঙালি এর পরিবর্তে বাংলাদেশি বলে গণ্য হবে। প্রকৃতপক্ষে এটাই ছিল তার গুরুত্বপূর্ণ পরিবর্তন। অন্যান্য মুক্তিযোদ্ধারা এ নিয়ে না ভাবলেও জিয়া এ ব্যাপারে যথেষ্ট গুরুত্ব সহকারে চিন্তা ভাবনা করেন। তিনি সঠিকভাবে অনুধাবন করেছিলেন যে বাংলাদেশি জাতীয়তাবাদ সৃষ্টির লক্ষ্যে জনগণ স্বাধীনতার যুদ্ধে চরম আত্মত্যাগ স্বীকার করেছিল। বাঙালি জাতীয়তাবাদ আসলে ওই সকল ঘটনাবলীর মূল কথা। এটা তৎকালীন পূর্ব পাকিস্তানের পছন্দের কোনো ব্যাপার ছিল না। বহু বছরের বঞ্চনা আর গঞ্জনা দিয়ে পশ্চিম পাকিস্তানি পাঞ্জাবি শাসক চক্র পূর্ব পাকিস্তানের মন একেবারে বিষিয়ে তুলেছিল। সেই বঞ্চনার শিকার পূর্ব পাকিস্তানি বাঙালিরা পাঞ্জাবিদের নজরে পাকিস্তানের দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত হয়েছিল। ওই সবের প্রতি প্রতিক্রিয়া বহিঃপ্রকাশই হলো বাংলাদেশি জাতীয়তাবাদের গোড়ার কথা। এটা অনস্বীকার্য যে সে সময় পূর্ব বাংলার বাঙালিরা প্রবল চাপের সৃষ্টি না করলে ব্রিটেনে ব্রিটেন হয়তো কোনো মতেই পাকিস্তান সৃষ্টিতে সম্মত হতো না। ইতিহাসের পাকিস্তানি প্রথম রাষ্ট্র বা সৃষ্টি হয়েছিল ধর্মের ভিত্তিতে। পশ্চিম পাকিস্তানের চেয়ে পূর্ব পাকিস্তানের জনসংখ্যা অনেক বেশি হলেও পাকিস্তানি শাসকরা কখনো বাঙালিদের সংখ্যাগরিষ্ঠতা মেনে নেয়নি। তারা পূর্ব পাকিস্তানের কৃষ্টি, সভ্যতা ও সংস্কৃতিকে মেনে নেয়নি। বিশ 20 বছর একসঙ্গে থাকার পরও তাদের এই দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়নি। সুতরাং পাকিস্তানের 1969 সালের সাধারণ নির্বাচন বাঙালি জাতীয়তাবাদের উপর গণভোটের আকার ধারণ করে। পশ্চিম পাকিস্তানিরা সেই গণভোটের রায়ও মেনে নেয়নি। তারা তার জবাবে বাঙালিদের উপর সামরিক শক্তির চরম প্রয়োগে লিপ্ত হয়। ফলশ্রুতিতে সৃষ্টি হয় একটি নতুন দেশ, বাংলাদেশ। এই বাংলাদেশে বসবাসকারী বাঙালিরাই বাংলাদেশি জাতীয়তাবাদের অধিকারী। জিয়ার দর্শনও ছিল তাই। জেনারেল জিয়া দেশের জনগণকে বাংলাদেশি আখ্যা দিয়ে এবং সংবিধানকে কিছুটা ইসলামী রঙে রঞ্জিত করে জনগণের মনে অনেকটা তৃপ্তির ছোঁয়া লাগিয়ে দিয়েছিলেন। আন্তর্জাতিক ক্ষেত্রেও তা সমাদৃত হতে থাকে। অন্তত এই কারণে প্রেসিডেন্ট জিয়া দেশের মানুষের মনে একটু জায়গা পাবেন। জেনারেল জিয়া তার দল বিএনপিতে সকল দল ও মতাদর্শের লোকদের একত্রে জমায়েত করেন। অসময়ে শেখ মুজিবের মৃত্যুতে সবচেয়ে বেশি লাভবান হয় বিএনপি। জিয়ার বিএনপি পাকিস্তানি দালালদের জন্য তার সবগুলো সদর দরজা খুলে দিয়েছিল। 1979 সালের সংসদ নির্বাচনের পদপ্রার্থীর মধ্যে 250 জনই ছিল ওই দালাল গাত্রের রাজনীতিবিদ। তাদের অধিকাংশ ছিল শেখ মুজিবের আমলের পাকিস্তানি শাসক চক্র ও হানাদার বাহিনীর সঙ্গে দালালির অভিযোগে অভিযুক্ত হয় এবং সাজা ভোগ করে। অত্যন্ত দুঃখজনক হলেও সত্যি যে জিয়া প্রথম মন্ত্রিসভা এমন ভাবে সাজিয়েছিলেন যেখানে পাকিস্তানি মনোভাবাপন্ন দালালের গোষ্ঠী আর মুক্তিযোদ্ধা বীর সেনানীরা একসঙ্গে বসে দেশের ভবিষ্যৎ নীতি নির্ধারণ করেছিলেন। অনেকের অনেকে জিয়ার এই কার্যকলাপকে ধিক্কার জানায়। বাংলাদেশিরা যুক্তিসঙ্গত মানুষ, তারা ভালো করে জানে প্রতিহিংসা অনেক দিন ধরে বুকের ভেতর চেপে রাখা যায় না, এতে আরো বেশি রক্তপাতের সম্ভাবনা থেকে যায়। দালালদের ব্যাপারটাও অনেকটা ওই রকম। জেনারেল জিয়া খুব চেপে না রেখে তাদের জন্য পার্টির দরজা খুলে দেন।
এবং নিজেকে সমঝোতার স্মারক হিসেবে প্রতিষ্ঠিত করেন। তবে এটা ঠিক যে জিয়া এ ধরনের সমঝোতা চাননি, নিজের সমর্থনে ভারী করার উদ্দেশ্যে তিনি এ পথ বেছে নিয়েছিলেন। অত্যন্ত সৌভাগ্যের ব্যাপার যে জিয়ার 5.5 বছরের শাসনামলে দেশে তেমন কোনো বড় ধরনের বন্যা বা প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয়নি। জিয়ার আমলে এরকম সৌভাগ্য থাকার সত্ত্বেও দেশের অর্থনীতিতে চরম দুরবস্থা বিরাজ করতে থাকে। স্বনির্ভর আন্দোলনের নেতাকেই বিদেশি সাহায্যের জন্য হাত পেতে বসে থাকতে হয়। জিয়া দেশে একরকম এবং বিদেশে অন্যরকম ভাবমূর্তি দেখাতে শুরু করেন। তিনি দেশের জনগণকে স্বনির্ভরতার দীক্ষা দান করতে থাকলেও একই সময়ে তিনি বিদেশি সংস্থাগুলোকে অধিক থেকে অধিকতর সাহায্য প্রদানের জন্য ফুসলাতে থাকেন। এই দ্বিমুখী চরিত্র সহজেই ফাঁস হয়ে পড়ে। জনগণ এসব বুঝতে পেরে আসন্ন দুর্দিনের চিন্তায় শঙ্কিত হয়ে ওঠে। পাকিস্তানের 5 জন সাংবাদিক নাকভি নাকভি জিয়া হত্যার মাত্র মাস খানেক আগে বাংলাদেশে বেড়াতে এসে দেশের রাজনীতি আর দুর্নীতি এক করুণ চিত্র তুলে ধরেন। মার্কাস ঠান্ডা তার জিয়াউর রহমান বাংলাদেশ নামক সমীক্ষা গ্রন্থে বলেন, একটি ক্ষুদ্র নব্য ধনী শ্রেণীর হাতে বিদেশি সাহায্যপ্রাপ্তির অর্থের নিয়ন্ত্রণ চলে যাওয়ায় দেশের পরস্পর বিরোধী দুই ধরনের অর্থনীতি প্রতিষ্ঠিত হয়েছে। এর ফলে একদিকে ঢাকা কেন্দ্রিক একটি শ্রেণী দিন দিন উন্নত ও ধনবান হচ্ছে, অন্যদিকে গ্রামাঞ্চলের অবস্থা খারাপ থেকে অধিকতর খারাপ হয়ে পড়ছে। এ ধরনের অবস্থায় সন্ত্রাস, অপরাধ জনিত ঘটনা ও আর হতাশা বৃদ্ধি পাওয়া খুবই স্বাভাবিক। জিয়া আর জনগণ এই উভয় পক্ষের জন্যই রঙিন স্বপ্ন ম্লান হয়ে যেতে থাকে। রাজনৈতিক হত্যা আর ডাকাতি প্রচুর পরিমাণে বেড়ে যায়। কুষ্টিয়ায় পুলিশ কনস্টেবলের হাতে জেলা প্রশাসক প্রহৃত হয়, মারধরের শিকার হয়। স্ত্রী লোকদের উপর অত্যাচার, ধর্ষণ, প্রলং ভয়ঙ্কর ভাবে বেড়ে যায় এবং এতে পুলিশের হাত থাকার প্রমাণও পাওয়া যায়। এ ধরনের অপকর্ম বাংলাদেশে এর আগে এমন ব্যাপক হারে ঘটতে কখনো শোনা যায়নি। 1980 সালের শেষে এবং পরবর্তী সালের প্রথম দিকে মুক্তিযুদ্ধ এবং দালাল গোষ্ঠীর মধ্যে একটা মুখোমুখি সংঘর্ষের অবস্থা সৃষ্টি হয়ে যায়। সেই সময়ে প্রায় প্রতিদিনই এই দুই দলের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া যেতে থাকে। পরিষ্কার ইঙ্গিত পাওয়া যাচ্ছিল যে দুই দলই দেশব্যাপী এক মহাসমরের লক্ষ্যে বারবার অস্ত্রশস্ত্র যোগানের কাজ চালিয়ে যাচ্ছে। জেনারেল জিয়ার সমঝোতা নীতির ফলস্বরূপ এই পরিস্থিতির উদ্ভব ঘটে। 1981 সালের জানুয়ারির গোড়ার দিকে সরকারি ইঙ্গিতে পত্রপত্রিকাগুলো জেনারেল জিয়া এবং আওয়ামী লীগের মাঝে একটা বোঝাপড়া চলছে বলে মত প্রকাশ করে। সাপ্তাহিক ইত্তেহাদ একটি সংবাদ দেয় যে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী জেনারেল জিয়াকে শেখ হাসিনা ও আওয়ামী লীগের সঙ্গে একটা সমঝোতায় পৌঁছানোর অনুরোধ করেছেন। ওই সময়ে শেখ হাসিনা ভারতে অবস্থানরত। ইত্তেহাদের মতে আওয়ামী লীগ সমঝোতার জন্য দুটি শর্ত আরোপ করে। একটি হচ্ছে শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা ঘোষণা করতে হবে এবং দ্বিতীয়টি হচ্ছে তার হত্যাকাণ্ডের ব্যাপারটি নিরপেক্ষ বিচার বিভাগে তদন্তের ব্যবস্থা করতে হবে। পত্রিকাটি বিশ্বস্ত সূত্রে বরাত দিয়ে জানায় যে দুটি শর্তই মেনে নিতে রাজি হয়েছেন। ইতিহাদে বলা হয় যে সিদ্ধান্ত নিয়েছেন যে তিনি মুজিব হত্যাকারী দলের অন্যতম সহযোগী লেফটেন্যান্ট কর্নেল পাশাকে মুজিব হত্যার অভিযোগে অভিযুক্ত করবেন। এ সময় আরেকটি অভ্যুত্থান ঘটার সঙ্গে সঙ্গে জড়িত অভিযোগ পাশার বিচার চলছিল। ভারতীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের কারণেই হোক আর অন্য কোনো কারণে হোক, জেনারেল জিয়া শেষ পর্যন্ত শেখ হাসিনাকে দেশে ফিরে আসার অনুমতি প্রদান করেন। হাসিনা 7ই মে 1981 সালে দেশে ফিরে এলে তাকে এক বিরাট বিজয়ের সংবর্ধনা প্রদান করা হয়। হাসিনার প্রত্যাবর্তন ও সংবর্ধনার বহর দেখে দালাল গোষ্ঠী যথেষ্ট শঙ্কিত হয়ে পড়ে। যারা মনে মনে ভাবতে থাকে যে এবার তাদেরকে আস্থা করে নিক্ষেপ করা হবে। এ সময় বেশ কয়েকটি প্রকাশ্য ও গুপ্ত ঘটনা ঘটে। অত্যন্ত ঠান্ডা মাথায় হত্যাকাণ্ডগুলো ঘটানো হয়, যার কারণে জনগণ এতে সরকারের ইঙ্গিত রয়েছে বলে মনে করে এবং এই জন্য সরকারকে অভিযুক্ত করে। কয়েকদিন পর জেনারেল জিয়া এক সাংবাদিক সম্মেলনে স্বীকার করেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। এ ধরনের বহু গুপ্ত হত্যার তদন্ত করার জন্য গঠিত তদন্ত কমিটি গুলোর রিপোর্ট প্রকাশে ব্যর্থ হয়। সকলেই সরকারকে অভিযুক্ত করে এবং বলতে থাকে যে এ ধরনের গুপ্ত হত্যাগুলোর ব্যাপারে সরকার ইচ্ছে করেই চোখ বন্ধ করে রাখার ভান করছেন। ওই সকল হত্যার তদন্ত প্রতিবেদন প্রকাশ না করার হেতু জিজ্ঞেস করা হলে জিয়া বলেন, এর জন্য কিছু সময়ের প্রয়োজন হবে, কারণ প্রশাসনকে শক্তিশালী করার ব্যবস্থা করা হচ্ছে।
প্রশাসন পরিবর্তনের কথা জিয়া এর আগেও কয়েকবার উল্লেখ করেছেন। তার পূর্বসূরি শেখ মুজিবের মতো জিয়াও নিজের নীতির ব্যর্থতার কথা স্বীকার করতে পারেননি। এইরকম পর্বত প্রমাণ অসন্তোষের জন্য তিনি প্রশাসন এবং সাংবিধানিক গঠনকে দায়ী করেন। বিএনপির এক কাউন্সিলের অধিবেশনে ভাষণ দিতে গিয়ে জিয়া বলেন, ঔপনিবেশিক শাসকের কাছ থেকে পাওয়া আইন কানুন দিয়ে বিপ্লব সফল করতে পারে না। আমরা প্রয়োজনের সঙ্গে তাল মিলিয়ে আমাদের আইন কানুনকে সংশোধন এবং ঢেলে সাজাতে হবে। আমরা প্রশাসনকে ধাপে ধাপে পুনর্গঠনের ব্যবস্থা করছি। ডক্টর জাফরুল্লাহ চৌধুরী আমাকে জানান, ঠিক শেখ মুজিবের শেষ দিনগুলোর মতো রিপোর্ট এবং গুজব চারদিকে ছড়িয়ে পড়েছিল যে ও অচিরেই কিছু একটা ঘটতে যাচ্ছে। জিয়া মারা না গেলেও 6 মাসের মধ্যে দেশের ভেতরে একটা মারাত্মক গোলযোগের সৃষ্টি হতো। জিয়ার প্রশাসন যন্ত্র অত্যন্ত দুর্বল হয়ে পড়েছিল। জিয়া যেহেতু সংশোধনমূলক ব্যবস্থা নিতে অক্ষম ছিলেন, সেজন্য তার প্রশাসন আরো অধিক দুর্বল হয়ে পড়তো। জেনারেল জিয়ার সঙ্গে ডক্টর জাফরুল্লাহর একটা সভা অনুষ্ঠিত হয়। সভাটি জিয়ার মৃত্যুর মাত্র 6 সপ্তাহ আগে অনুষ্ঠিত হয়েছিল। জাফরুল্লাহ নিজেও আন্দাজ করতে পেরেছিলেন এবং সেই সমাজে একটি গুজব ছড়িয়ে পড়েছিল জিয়া অতি সত্বর জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করতে যাচ্ছেন এবং তিনি তার সরকার পরিচালনার জন্য একটি বিপ্লবী কাউন্সিল গঠন করবেন। এর আগে সাপ্তাহিক হলিডে পত্রিকাতেও এর একটা পরিষ্কার ইঙ্গিত পাওয়া গিয়েছিল। মুজিব হত্যার 6 বছর পর জিয়ার ভাগ্যের চাকা পুরোপুরি এক বাঁক ঘুরে গেল। জিয়াউর রহমান বাংলাদেশে আবার আগের অবস্থায় ফিরে এলো। জিয়াউর রহমানের বাংলাদেশ আবার আগের অবস্থায় ফিরে এলো এবং শেখ মুজিবের মতো জিয়াও সংবিধান বহির্ভূত পদক্ষেপ গ্রহণ করতে ওই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান। জিয়ার চরিত্রে একটা সন্দেহ প্রবণতা কাজ করছিল, সেই জন্য তিনি সর্বময় ক্ষমতার সামান্য একটু হাতছাড়া করতে ভরসা পাচ্ছিলেন না। তিনি রাজনৈতিক সুবিধার বন্দিপাশে আবদ্ধ হয়ে গিয়েছিলেন। তিনি পরিবর্তনশীল রাজনৈতিক প্রতিষ্ঠানের সৃষ্টি করতে পারেননি, যা তাকে এবং তার বাংলাদেশকে রক্ষা করতে পারত। শেষের দিকে তার সন্দেহ প্রবণতা চরমে পৌঁছে। জেনারেল জিয়া অত্যন্ত শক্ত হাতে সর্বময় ক্ষমতার অধিকারী হয়ে আজীবন প্রেসিডেন্ট থাকার অভিলাষ মনে মনে পোষণ করতে লাগলেন, কিন্তু সেই অভিলাষ স্থায়ী হলো না। এই হলো 11তম অধ্যায় শেষ হলো। এরপরে আমরা পাঠ করবো 12তম অধ্যায়, অভ্যুত্থান, বিদ্রোহ আর প্রাণদণ্ড। যতক্ষণ পর্যন্ত ওরা না মরে ততক্ষণ পর্যন্ত ওদের গলায় ফাঁসি লাগিয়ে ঝুলিয়ে রাখে জিয়াউর রহমান। চমৎকার। সবাই ভালো থাকুন। আজকে এ পর্যন্তই। এরপরে নেক্সট আরেকটা পর্ব নিয়ে ইনশাআল্লাহ হাজির হব। সবাই সাথে থাকুন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।